আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ- আজকে আমাদের আলোচনার বিষয় হলো জীববিজ্ঞান প্রথম অধ্যায়ের জীবন পাঠ। আজকের ক্লাসের মাধ্যমে আমরা যে যে বিষয়গুলো শিখব সেগুলো হলো: এক, জীববিজ্ঞানের ধারণা এবং জীববিজ্ঞানের শাখাগুলো সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো চলো আমরা একটু একটু করে বিষয়গুলো দেখে নিই। আমাদের প্রথমেই আছে হলো জীববিজ্ঞানের ধারণা। তো জীববিজ্ঞান জিনিসটা কি? জীববিজ্ঞান আমাদের কি কাজে প্রয়োজন হবে, কিভাবে আমরা এই জীববিজ্ঞানে কি কি বিষয় নিয়ে আমরা জানতে পারবো, সেই সকল বিষয় জীববিজ্ঞানের ধারণা এবং জীববিজ্ঞানের শাখা এর মধ্যে দেওয়া আছে। তো প্রথমে আমরা দেখে নেই আমাদের এই যে বই আছে, আমাদের এই একটা বই, ঠিক আছে, তোমরা যে পড়বা, এই বইটার নাম কেন জীববিজ্ঞান দেওয়া হয়েছে? আসলে কোনো কারণ আছে, তাই না? এই বইটার জীববিজ্ঞান নাম করার কোনো কারণ আছে। তোমরা পূর্ববর্তী শ্রেণীতে এই জীববিজ্ঞান জীববিজ্ঞান এই সম্পর্কে কিছু ধারণা পেয়েছো। আমি আজকের ক্লাসে তোমাকে কিছু ধারণা দেই। দেখো, জীববিজ্ঞান শব্দের মধ্যে আমরা দুইটা, যদি এই জীববিজ্ঞান শব্দটাকে আমরা ভাঙি তাহলে আমরা দুইটা শব্দ দেখতে পাই। সেই শব্দ দুইটা কি কি? একটা হলো জীব, আরেকটি হলো বিজ্ঞান। আশা করি তোমরা এই দুইটা শব্দের সাথে পরিচিত। তোমরা সবাই জানো জীব কাকে বলে। যাদের জীবন আছে তারাই হলো জীব, তাই না? আর বিজ্ঞানটা কি? বিজ্ঞানটা হলো প্রকৃতির কোনো শাখার, ঠিক আছে, প্রকৃতির কোনো শাখার সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য সেই বিষয়ে কি পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে কোনো একটি সাধারণ তত্ত্ব দাঁড় করানোটাই হলো বিজ্ঞানের কাজ। তাহলে জীববিজ্ঞান শব্দটা দ্বারা, এই দুইটা শব্দ দ্বারা কি বোঝাচ্ছি? এই ব্যুৎপত্তিগত অর্থের এই জীববিজ্ঞান শব্দের অর্থ কি দাঁড়াচ্ছে তাহলে? দেখো, এই দুইটা শব্দকে আমি যদি এক জায়গায় করি তাহলে এই দুইটা শব্দের অর্থ দাঁড়াচ্ছে হচ্ছে জীবন সম্পর্কিত বা জীব সম্পর্কিত বিজ্ঞানটাই হলো জীববিজ্ঞান, তাই না? হ্যাঁ, তোমাদের ধারণাটা ঠিক। জীববিজ্ঞানটা কি সম্পর্কিত বিজ্ঞান হবে? জীব সম্পর্কিত যে বিজ্ঞান হবে। আচ্ছা, আশা করি এটুকু তোমরা জানো। এখন জীববিজ্ঞান শব্দের ইংরেজি শব্দ কি, ঠিক আছে, সেটা তোমরা জানো। হ্যাঁ, ঠিকই ধরেছো, জীববিজ্ঞান শব্দের ইংরেজি শব্দ হলো বায়োলজি। বায়োলজি। দেখো, এই বায়োলজি শব্দ, জীববিজ্ঞান শব্দের ইংরেজি শব্দ বায়োলজি কেন হলো? অবশ্যই বায়োলজি শব্দের যে মিনিং সেটা হলো কি, এই আমাদের যে সাবজেক্টের নাম জীববিজ্ঞান সেই শব্দের সাথে মিল আছে, তাই না? এজন্যই তো এটাকে বায়োলজি বলা হচ্ছে। দেখি কেমন মিল আছে। দেখো, বায়োলজি এই শব্দটি দুইটা শব্দের সমন্বয়ে সৃষ্টি হয়েছে, ঠিক আছে। বায়োলজি শব্দটি হয়েছে কি, বায়োস যোগ লগোস। বায়োস এবং লগোস এই দুইটা শব্দের সমন্বয়ে আমাদের এই জীববিজ্ঞান শব্দটির উৎপত্তি হয়েছে। তাহলে বায়োস শব্দের অর্থ কি? বায়োস শব্দের অর্থ হলো জীবন, ঠিক আছে। আর লগোস শব্দের অর্থ হলো কি? জ্ঞান অথবা বিজ্ঞান, যেটাই বলো। বায়োস শব্দের অর্থ কি তাহলে? বায়োস শব্দের অর্থ হলো জীবন এবং লগোস শব্দের অর্থ হলো জ্ঞান বা বিজ্ঞান। তাহলে দেখো তো, এটার অর্থ আর এই দুইটার অর্থ সেম দাঁড়াচ্ছে না? জীবন সম্পর্কিত তাহলে জ্ঞান বা বিজ্ঞানটাই হলো কি হবে? বায়োলজি, তাই না? তাহলে দেখো, এটারও যে অর্থ এটারও সেম অর্থ দাঁড়ালো। তার মানে কি, জীববিজ্ঞান শব্দের এই ইংরেজি প্রতিশব্দ বায়োলজি শব্দের মিনিংটা একই, তাহলে এটাকে জীববিজ্ঞানকে আমরা বায়োলজি বলতে পারি, তাই না? তো আশা করি তোমরা এটুকু বুঝতে পারছো। এরপরে দেখো, তোমরা জানো যে জীবের জীবনের ভিত্তিমূলে কিন্তু কাজ করে দুইটা বিজ্ঞান, ঠিক আছে। একটা হলো পদার্থ বিজ্ঞান আর একটা হলো রসায়ন। এই দুইটা জ্ঞানের শাখা বা বিজ্ঞানের শাখায় কিন্তু জীবনের
প্রতিটা জীবের জীবনের কি একদম মূল। তাহলে জীবনের ভিত্তিমূলে কাজ করে কোন দুইটা শাখা, জ্ঞানের শাখা? একটা হলো পদার্থ বিজ্ঞান ও রসায়ন। কিভাবে পদার্থবিজ্ঞান এবং রসায়ন এটা জীবনের ভিত্তিমূলে কাজ করে আমি সেটার ব্যাখ্যায় পরে যাই। ঠিক আছে, তার আগে এখন তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে আমরা পড়তেছি হলো জীববিজ্ঞান, তাহলে জীবনের ভিত্তিমূলে তো কি জীববিজ্ঞানই হওয়ার কথা, তাই না? কিন্তু সেটা না হয়ে কেন পদার্থবিজ্ঞান এবং রসায়ন হলো জীবনের ভিত্তিমূলে কাজ করে? এরকম কিন্তু প্রশ্ন তোমাদের আসাই স্বাভাবিক। এর উত্তরটাও আমার কাছে আছে, তোমাদেরকে আমি উত্তরটা দিয়ে দিচ্ছি। দেখো, তার আগে আমি বলে নিই, জীবনের ভিত্তিমূলে যেহেতু পদার্থ এবং রসায়ন কাজ করে, তাই বলে যে আমাদের শুধু এই পদার্থ এবং রসায়ন পাঠ করলেই আমাদের জীববিজ্ঞানের পাঠের যে প্রয়োজনীয়তা সেটা তো হওয়ার কথা ছিল না। ব্যাপারটা এমন না, ঠিক আছে? কারণ জীবনকে ভাবা যেতে পারে অনেকগুলো জড় পদার্থের এক জটিল সন্নিবেশ, বুঝছো? দেখো, যদি আমাদের এই দেহটাকেই কল্পনা করি, আমাদের এই দেহের মধ্যে কিন্তু কি প্রতি মুহূর্তে কি অনেক ক্রিয়া বিক্রিয়া ঘটতেছে, তাই না? আমরা যেমন হলো প্রকৃতি থেকে কি অক্সিজেন গ্রহণ করতেছি এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করতেছি, যা হলো কিন্তু আমাদের রসায়নের আলোচনার বিষয়, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, তাই না? এই সকল যৌগ। আবার পদার্থবিজ্ঞানের দেখো, পদার্থবিজ্ঞান কিভাবে কাজ করে। পদার্থবিজ্ঞানেও কিন্তু আমাদের শরীরের নিয়ন্ত্রণে অনেক কি ভূমিকা রাখে। তাহলে আমি যেটা বললাম যে এই পদার্থবিজ্ঞান এবং রসায়ন এই দুইটারই সুনির্দিষ্ট সন্নিবেশের কারণে আমাদের কি দেহের সৃষ্টি হয়েছে। যেই পদার্থ এবং রসায়ন অর্থাৎ অনেকগুলো জড়র একত্রিত হয়ে নতুন নতুন কিসের গুণাবলীর সৃষ্টি হয়েছে, তাই না? যেমন কিরকম গুণাবলী, আমরা একটা যদি উদাহরণ দিই, দেখো আমরা জানি যে হাইড্রোজেন সাথে অক্সিজেন বিক্রিয়া করে কি উৎপন্ন হয়? পানি উৎপন্ন হয়, তাই না? এখানে কিন্তু বিক্রিয়ক ছিল আমাদের দুইটা আলাদা আলাদা জিনিস, তাই না? এই দুইটা আলাদা জিনিস থেকে আমাদের সম্পূর্ণ নতুন একটা যৌগ তৈরি হয়েছে, তাই না? এই হাইড্রোজেনের যে তোমার বৈশিষ্ট্য বা গুণাবলী এবং অক্সিজেনের যে বৈশিষ্ট্য বা গুণাবলী, এই দুটার গুণাবলী আর পানির গুণাবলী কিন্তু সম্পূর্ণই আলাদা, ঠিক আছে? কিন্তু এই পানিতে কিন্তু হাইড্রোজেন অক্সিজেন উভয়টি আছে, বুঝতে পারছো? ঠিক আমাদের জীবনটাও একই রকম। শুধু আমাদের জীবন না, প্রতিটা জীবেরই এরকম অনেকগুলো জ্বরের সন্নিবেশে কি হয়, সন্নিবেশ ঘটে, যার ফলে প্রতিটা জীবের নতুন নতুন গুণের সৃষ্টি হয়। এজন্য বলা হয় জীবনের ভিত্তিমূলে কাজ করে পদার্থবিজ্ঞান এবং রসায়ন। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। তো জীববিজ্ঞান সম্পর্কে আমাদের এতটুকুই আলোচনা। এবার আমরা দেখব হলো জীববিজ্ঞানের শাখা, ঠিক আছে? এবার আমরা দেখব কি জীববিজ্ঞানের শাখা, কি কি শাখা হলো জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত, সেই শাখাগুলো আমরা একটু দেখে নেব। দেখো, আমরা আমাদের চারপাশে যেদিকেই তাকাই না কেন আমরা কিন্তু জীবের দুইটা ধরন দেখতে পাই, তাই না? একটা হলো উদ্ভিদ, আরেকটি কি প্রাণী, তাই না? উদ্ভিদ বলতে আমরা কাদের বুঝি? গাছপালা, তাই না? যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। আর প্রাণী কি? যারা খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল। প্রাণীরা কি করতে পারে? চলাফেরা করতে পারে, এক স্থান থেকে অন্য স্থানে চলে যাতায়াত করতে পারে, তাই না? এই দুটাই কিন্তু আমরা কি এই জীবের দুইটা ধরন দেখতে পাই। তোমার বহুদিন পর্যন্ত জীববিজ্ঞান পাঠের সুবিধার জন্য এই জীববিজ্ঞানকে উদ্ভিদ এবং প্রাণী বিজ্ঞান, কি বললাম আমি? উদ্ভিদ বিজ্ঞান আর দুই হলো প্রাণী বিজ্ঞান, এই দুইটা শাখাকে ভাগ করে জীববিজ্ঞান পাঠ করা হতো, ঠিক আছে? কিন্তু কি হয়েছে, শাখার জ্ঞানের বিস্তৃতির ফলে, ঠিক আছে, জীববিজ্ঞানের আর এই দুইটা শাখা কি হয় না, যথেষ্ট হয় না। কেন যথেষ্ট হয় না? যেমন ধরো, তোমাকে যদি আমি বলি কয়েকটা জীবের নাম বলি, দেখো যেমন ব্যাকটেরিয়া, ছত্রাক, তাই না? এগুলো কি উদ্ভিদও না কিন্তু প্রাণীও না, তাই না? কিন্তু তারপরে এরা কি জীব তো, তাহলে কি এগুলো কি হবে?
জীববিজ্ঞানের শাখা থেকে কি আলাদা হয়ে যাবে? এমনটা তো হতে পারে না। ঠিক আছে, এজন্য এই দুইটা শাখা জীববিজ্ঞানের জন্য প্রযোজ্য নয়। সেজন্য জ্ঞানের বিস্তৃতির সাথে সাথে জীববিজ্ঞানও এখন বহু শাখায় বিস্তৃত হয়েছে। তোমার যদি আরেকটা আমি কথা বলি, ধরে নিলাম আমরা ব্যাকটেরিয়া ছত্রাককে জীববিজ্ঞানের আরেকটা শাখা নামকরণ করে নিলাম, কিন্তু তুমি যখন উদ্ভিদ, প্রাণী, ব্যাকটেরিয়া, ছত্রাক এই সবগুলো জীবের, ঠিক আছে, সুনির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ে কোনো একটা কাজ করতে চাও, তাহলে কিন্তু উদ্ভিদ বা প্রাণী, ছত্রাক, ব্যাকটেরিয়ার এদের কিন্তু কি ধরন ভিত্তিক শাখা কিন্তু আর কি হবে না, প্রযোজ্য হবে না, তাই না? এজন্য জ্ঞানের প্রতিটি শাখাকে যেরকম দুইটা শাখা ভাগ করা যায়, একটা হলো ভৌত ভৌত বা মৌলিক শাখা, আর দ্বিতীয়টি হলো ফলিত শাখা। ফলিত শাখা জ্ঞানের যতগুলো শাখা আছে বা কি আছে, প্রকৃতির যতগুলো শাখা আছে সবগুলো শাখাকে কিন্তু এই ভৌত এবং মৌলিক শাখাকে এই দুইটা ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, অনুরূপভাবে জীববিজ্ঞানও এর ব্যতিক্রম না। জীববিজ্ঞানকেও এরকম ভৌত বা মৌলিক জীববিজ্ঞান, আমি লিখে দিচ্ছি, ভৌত বা মৌলিক জীববিজ্ঞান এবং ফলিত জীববিজ্ঞান, এই দুইটা ভাগে জীববিজ্ঞানকেও ভাগ করা যায়। ঠিক আছে, এই দুইটা শাখার মধ্যে জীবের কোন কোন শাখা অন্তর্ভুক্ত আছে এখন আমরা সেটা দেখব। সেটা দেখার আগে আমরা এই ফলিত শাখা আর ভৌত বা মৌলিক জীববিজ্ঞান, এই দুইটা জিনিসটা বলতে কি বোঝায়, ভৌত বা মৌলিক জীববিজ্ঞান বলতে কি বোঝায় এবং ফলিত জীববিজ্ঞান বলতে কি বোঝায় সেটা আমরা একটু জেনে নেই, তারপরে আমরা দেখব কি ভৌত বা মৌলিক জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত কোন কোন জীবগুলো আছে এবং ফলিত জীববিজ্ঞানের শাখায় কোন কোন জীব অন্তর্ভুক্ত আছে সেটা আমরা দেখব। তো দেখো, প্রথমে আমরা জেনে নেই ভৌত জীববিজ্ঞান কাকে বলে। এই ভৌত জীববিজ্ঞান বা জীববিজ্ঞানের এই শাখাতে কি 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 বিষয় আলোচনা করা হয়, সেটা হলো এই ভৌত জীববিজ্ঞানের শাখায় জীবের তাত্ত্বিক ভিত্তি অনুসন্ধান করাটা প্রয়োগ সংক্রান্ত দিকের তুলনায় বেশি গুরুত্ব পায়। আমি কি বলছি সেটা আবার একটু বলতেছি, মনোযোগ দিয়ে শুনুন। কি হবে এই ভৌত শাখাতে, কি হবে, তা জীবের জীবের তাত্ত্বিক ভিত্তিটা কি করা হবে, অনুসন্ধান করাটা এই প্রয়োগ সংক্রান্ত দিকের তুলনায় প্রয়োগের থেকে বেশি গুরুত্ব পাবে। তার মানে কি এই ভৌত শাখাতে জীবের শুধু তাত্ত্বিক ভিত্তি অনুসন্ধান করাটা দেখা হবে, তাহলে কি আর ফলিত জীববিজ্ঞানে কি হবে, উল্টাটা হবে। ভৌত জীববিজ্ঞান যেরকম তাত্ত্বিক ভিত্তি অনুসন্ধান করাটা বেশি গুরুত্ব পেয়েছে, ঠিক ফলিত জীববিজ্ঞানের শাখায় উল্টাটা হবে। এখানে কি হবে, এই প্রয়োগের বিষয়টাকেই দেখানো হবে জীবে। ঠিক আছে, জীবের কোন কোন মানে জীববিজ্ঞানের কোন কোন জীবের প্রয়োগ বেশি হয়, ঠিক আছে, এবং জীবের অভিযোজনের বিষয়টি এই ফলিত জীববিজ্ঞানের শাখায় আলোচনা করা হয়। আশা করি বুঝতে পারছো। তাহলে দুইটা জিনিস মনে রাখবা, একটা হলো তাত্ত্বিক ভিত্তি অনুসন্ধান করা, আর দ্বিতীয়টি হলো কি প্রয়োগ সংক্রান্ত দিকটা বেশি গুরুত্ব পাবে। বুঝতে পারছো? ওকে, ফাইন। এবার আমাদের কাজ হবে এই ভৌত বা মৌলিক শাখার হলো অন্তর্ভুক্ত জীবগুলো কোনগুলো সেটা আমরা দেখে নেব। যে এটা হলো এই তোমার প্রথম যে দুইটা টপিক আছে, জীববিজ্ঞানের ধারণা এবং জীববিজ্ঞানের শাখা, এই দুটা চ্যাপ্টারের মধ্যে, এমনকি পুরো চ্যাপ্টারের মধ্যে এই দুটা শাখা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই দুটা শাখা উদাহরণ থেকে এবং মানে কোন শাখায় কি বিষয় আলোচনা করা হয় সেটা থেকে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন থেকে শুরু করে বহু নির্বাচনী প্রশ্ন, কি তোমার স্কুলের পরীক্ষা সহ এসএসসি ফাইনাল পরীক্ষা, বিভিন্ন বোর্ড পরীক্ষায় কিন্তু এসে থাকে। সেজন্য এই দুটা দেখো, ভৌত বা মৌলিক জীববিজ্ঞানের শাখাতেই টোটাল কি 11টা কি আছে, শাখা আছে। এতগুলো শাখা কিন্তু বেশিরভাগ স্টুডেন্টের জন্য মনে রাখা একটা বড় চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়ায়। তারা মনে রাখতে পারে না, গুলিয়ে ফেলে। কিন্তু আমার এই ভিডিওটা তুমি যদি করে থাকো, এই সমস্যাটা তোমার আর কখনোই হবে না।
এটার গ্যারান্টি আমি দিচ্ছি। আমি তোমাকে এই 11টি শাখা মুখস্থ করে দেব। তো দেখো কিভাবে এই ভৌত শাখার জীবগুলো আমরা মনে রাখবো, সেটা ভৌত জীববিজ্ঞান। ভৌত জীববিজ্ঞানের শাখা বা উদ্ভিদ, জীবের নাম, উদ্ভিদ বা জীবের নাম। এখানে তো শুধু উদ্ভিদ নেই, প্রাণীও আছে, তাই না? সেজন্য আমরা কি লিখবো? ভৌত জীববিজ্ঞানের শাখা বা জীবের নাম এবং কাজ, তাই না? তো আমরা এই 11টা যে ভৌত জীববিজ্ঞানের যে 11টা কি আছে শ্রেণী বিভাগ আছে, সেই শ্রেণী বিভাগটা জানার জন্য আমরা একটা সহজ কি টিপসের সাহায্যে আমরা মনে রাখবো। সেই সহজ টিপসটা কি? একটা মজার ছন্দ বা মজার লাইন, ঠিক আছে? সেই লাইনটা কি রকম একটা আমরা গল্প দিয়ে মনে রাখবো, ঠিক আছে? এই গল্পটা কিরকম এবার অনেক সময় তো বললাম, এবার একটা গল্প শোনো, ঠিক আছে? গল্পটা হলো এরকম যে একজন ব্যক্তি ছিল যার নাম হলো বল্টু, ঠিক আছে? তার নাম কি? বল্টু। এই বল্টু, ঠিক আছে? সেই বল্টু হলো কি করছে, বড় হয়ে গেছে। তোমরা যে কার্টুনের যে নাট বল্টু দেখো না, ধরে নাও সেই নাটের বন্ধু বল্টু, ঠিক আছে? বল্টু কি হয়েছে, এখন বিয়ে করবে। তো বিয়ে করেছে, বিয়ে মানুষ বিয়ে করার পর কি হয়, সংসার করে, এরপর তোমার বংশ বিস্তার করে, তাই না? বংশ অর্থাৎ সন্তান সন্ততি লালন পালন করে তাদের বংশগতি রক্ষা করে। তো তার স্ত্রীর কি হয়েছে, মানে এরকম সন্তান জন্ম দেওয়ার জন্য তারা কি করছে, হসপিটালে গেছে। মানে কি করবে, সিজার করবে, ঠিক আছে? সিজার করে একটা হসপিটালে গেছে, সেই হসপিটালের নাম হলো অ্যান্ড্রোকাইনন হসপিটাল। সেই হসপিটালে গিয়ে দেখলো কি, যে হসপিটালে শত শত রোগী, তারা কি করতেছে, বাঁচার জন্য কি জীবন মরণের সাথে যুদ্ধ করতেছে, তাই না? এমনই তো হয়, আমাদের তো মানুষ, আমাদের সুস্থ আছি, এরপরে আমাদের জীবন নিয়ে কত আফসোস থাকে। কিন্তু যারা ওই হসপিটালের বেডে আছে তারাই জানে এই সুস্থ থাকাটা আল্লাহ তাআলার কত বড় নিয়ামত। তাহলে ছন্দটা কি রকম হবে, আমরা বল্টুকে কি বলবো, বল্টু বলবো, ঠিক আছে? দেখো আমি লিখে দিচ্ছি, বল্টু তার বংশের, তার না, বল্টু আজ বংশের বিবর্তিত ট্যাক্সি ও ঘূর্ণি অ্যান্ড্রোকাইনন হাসপাতালে গিয়ে দেখলো, কি গিয়ে কি দেখলো, কারো জীবন বা শরীরের ইতিহাস, কারো জীবন বা শরীরের ইতিহাস। দেখো এই পুরোটুক হলো আমাদের এই একটা মাত্র আমরা বাক্য দ্বারা যে ভৌত জীব বিজ্ঞানের 11টা শাখা আছে, সেই 11টা শাখা আমরা মনে রাখবো। এবার আমরা দেখবো যে কোন শব্দ দ্বারা আমরা কি কি বোঝাচ্ছি সেটা দেখবো, এর সাথে আমরা সংক্ষেপে কাজগুলো দেখবো, মানে কোন শাখায় কি বিষয়ে আলোচনা করা হয় সেটাও দেখবো। তো দেখো আমাদের প্রথমে আছে এখানে হবে, ভোল্ট আছে, তাই না? এই ভোল্ট দ্বারা আমরা কি মনে রাখবো, এই ভৌত জীববিজ্ঞানের শাখা। ভৌত দ্বারা বোঝাবে এটা কোন শাখা, জীববিজ্ঞানের কোন শাখা, ভৌত বা ফলিত জীববিজ্ঞান, ঠিক আছে? এরপর কি আছে, আজ আছে। আজ দ্বারা আমরা মনে রাখবো হলো অঙ্গ সংস্থান, অঙ্গ সংস্থান। দেখো আরেকটা কথা বলতে ভুলে গেছি, আমরা এই বাংলা
কি বাংলা নামের পাশাপাশি এটার ইংরেজি ওয়ার্ডটাও শিখে নেব, ঠিক আছে? এই ইংরেজি ওয়ার্ডটাও অনেক সময় পরীক্ষাতে এসে থাকে, বেশিরভাগ ক্ষেত্রে ইংরেজি ওয়ার্ডটাই দিয়ে থাকে। তাহলে অঙ্গ সংস্থানের ইংরেজি কি? মরফোলজি। মরফোলজি, যার অর্থ হলো অঙ্গ সংস্থান, ঠিক আছে? এরপর দেখো আছে আমাদের বংশের। বংশের দ্বারা আমরা কি মনে রাখবো? বংশগতিবিদ্যা, তাই না? বংশ দ্বারা আমরা মনে রাখবো হলো বংশগতিবিদ্যা। বংশগতিবিদ্যার ইংরেজি কি? আচ্ছা, আর একটা এর আগে হলো কাজটা, অঙ্গ সংস্থানের কাজটা বলে দেব। মানে এই অঙ্গ সংস্থান বিদ্যা জীববিজ্ঞানের এই শাখায় কি নিয়ে আলোচনা করা হয়? জীববিজ্ঞানের এই শাখায় দেখো, নাম থেকে আমরা বুঝতে পারতেছি এটা কি করা হবে, জীবের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের গঠন বর্ণনা কি করা হবে, এই অঙ্গ সংস্থান বিদ্যায় আলোচনা করা হবে, ঠিক আছে? এক কথায় আমরা মনে রাখবো, বেশি আলোচনা করার দরকার নেই। এরপর আছে আমাদের বংশের। বংশের মনে রাখবো হলো বংশগতিবিদ্যা। বংশগতিবিদ্যার ইংরেজি অর্থ কি? বংশগতিবিদ্যার ইংরেজি অর্থ হলো জেনেটিক্স, তাই না? জেনেটিক্স, বংশগতিবিদ্যা। এই বংশগতিবিদ্যায় কি করা হয় তোমরা জানো? কি জীবের জীবের পৃথিবীতে জীবের কি বিকাশ বা ক্রমযাত্রা, তাই না? সেই কিভাবে জীবের বিকাশটা হয়েছে পৃথিবীতে এবং ক্রমযাত্রা থেকে, মানে ক্রমযাত্রাটা কি আছে এখনো বিদ্যমান আছে, সেটা হলো বংশগতিবিদ্যায় আলোচনা করা হয়, তাই না? যা এই যে বল্টু করছে, তাই না? বল্টু তার বংশের বিবর্তিত, মানে কি বংশের প্রদীপ যাকে বলে, প্রদীপ রক্ষার জন্য কি করছে, বিয়ে করছে, তাই না? এবারে কি আছে হলো বিবর্তিত। বিবর্তিত দ্বারা মনে রাখবা কি? বিবর্তিত মানে বিবর্তন বিদ্যা, তাই না? বিবর্তনের ইংরেজি শব্দ কি? ইভলিউশন, তাই না? বিবর্তন বিদ্যা, যার ইংরেজি অর্থ হলো ইভলিউশন। সরি, বংশগতিবিদ্যায় কি হবে? জেনেটিক্স। জেনেটিক্স এর অর্থ হলো কি? জিনের গঠন, তাই না? জিন, জীবের জিন, জিন সম্পর্কে এই বংশগতিবিদ্যা বা জেনেটিক্সে আলোচনা করা হবে। কারণ কি, জিনই তো কি করে, তোমার নির্ণয় করে যে সন্তানটা ছেলে হবে নাকি মেয়ে হবে, তাই না? গায়ের রং কেমন হবে, তার গঠন বৈশিষ্ট্য কেমন হবে, সেই জিনের গঠন বৈশিষ্ট্য এই বংশগতিবিদ্যা বা জেনেটিক্সে আলোচনা করা হয়। আর বিবর্তন বিদ্যায় কি করা হয়? আমরা জানি কি বিবর্তন জিনিসটা কি? বিবর্তন জিনিসটাই হলো পৃথিবীতে উল্টা হয়ে গেছে, বুঝছো? দুঃখিত, উল্টা হয়ে গেছে। বিবর্তন বিদ্যা হলো জীবের প্রাণের ক্রমবিকাশ, ঠিক আছে? বা পৃথিবীতে কিভাবে জীবের বিস্তার ঘটেছে সেটা বিবর্তন বিদ্যা বা ইভলিউশনে আলোচনা করা হয়। এরপর আমাদের আছে হলো ট্যাক্সি থেকে মনে রাখবো আমরা ট্যাক্সোনমি। ট্যাক্সোনমি, ট্যাক্সোনমি শব্দের অর্থ কি? শ্রেণীবিন্যাস বিদ্যা। ট্যাক্সোনমি শব্দের অর্থ শ্রেণীবিন্যাস বিদ্যা, তাই না? অর্থাৎ ট্যাক্সোনমিতে কি করা হবে, এই পৃথিবীতে যে এত বৈচিত্র্যময় প্রাণী আছে, তাই না? বা জীব আছে, সেই জীবের হলো আলাদা আলাদা বৈশিষ্ট্য অনুসারে কি শ্রেণীবিন্যাস কিভাবে করা হবে, অর্থাৎ শ্রেণীবিন্যাসের রীতিনীতি পদ্ধতিগুলো এই ট্যাক্সোনমিতে আলোচনা করা হয়, ঠিক আছে? এরপর আছে দেখো ভ্রূণ। ভ্রূণের ইংরেজি অর্থ শব্দ কি? ভ্রূণ হিস্টোলজি, তাই না? দাঁড়াও একটু দেখে নিই। দেখো, এই ভ্রূণ দ্বারা আমরা কি মনে রাখবো? হিস্টোলজি হবে না, এই ভ্রূণ দ্বারা আমরা কি মনে রাখবো? ভ্রূণ বিদ্যা। ভ্রূণ বিদ্যা, ভ্রূণ বিদ্যার ইংরেজি শব্দ কি? এমব্রায়োলজি। এমব্রায়োলজি শব্দের অর্থ কি? ভ্রূণ বিদ্যা। বানানটা কি হবে, একটু বানানটা দেখো, এমব্রায়োলজি, ঠিক আছে? এমব্রায়োলজি, যেখানে কি হবে,
ভ্রূণের গঠন পরিস্ফুটন, ঠিক আছে, এ সম্পর্কে আলোচনা করা হবে। এরপর কি আছে অ্যান্ড্রোকাইনন। অ্যান্ড্রোকাইনন মানে কি? অ্যান্ড্রোকাইনন হলো জীবের হরমোনের কার্যকারিতা, ঠিক আছে। আমাদের দেহের, আমরা জানি হরমোন একটা গুরুত্বপূর্ণ উপাদান যেটা কি করে আমাদের বিভিন্ন শরীরের মানে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, তাই না? এক এক আমাদের মস্তিষ্কে যদি এক এক সময় এক এক হরমোন করিতে হয়, তখন সেই হরমোন অনুযায়ী আমাদের মস্তিষ্ক কি করে, আমাদের দেহকে পরিচালিত করে। এরপর কি আছে, এই দেখো এরপর আছে কারো, ঠিক আছে। কারোতে মনে রাখবো আমরা হলো কোষবিদ্যা। কোষ বিদ্যা, ঠিক আছে। কোষ বিদ্যার ইংরেজি শব্দ হলো কি? সাইটোলজি। কোষ বিদ্যার ইংরেজি হলো সাইটোলজি, CYTOLOGY, সাইটোলজি। অর্থাৎ কি কোষ, কোষ জিনিসটা কি, কোষের বিভাজন কিভাবে হয়, এ সকল বিষয় এই কোষ বিদ্যায় আলোচনা করা হয়। এরপর কি আছে, বাতে আমরা কি মনে রাখবো? বাস্তুবিদ্যা। বা থেকে মনে রাখবো হলো বাস্তুবিদ্যা। আমি একটু লিখে দিচ্ছি, বাস্তুবিদ্যা, যার ইংরেজি অর্থ হলো কি? ইকোলজি। অর্থাৎ কি এই বাস্তুবিদ্যায় কি করা হয়? বাস্তুবিদ্যায় হলো তোমার প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের কি রকম সম্পর্ক, সেটা এই বাস্তুবিদ্যা বা ইকোলজি, এই জীববিজ্ঞানের শাখায় আলোচনা করা হয়। এরপর কি আছে দেখো, ইতিহাস। ইতিহাসটা আমরা মনে রাখবো কি? হিস্টোলজি। তাহলে আমি কি বললাম? ইতিহাস থেকে মনে রাখবো আমরা হলো হিস্টোলজি। এই হিস্টোলজি শব্দের অর্থ কি? হিস্টোলজিতে কি করা হবে? জীবের, আমরা এর আগে কি দেখলাম, এই কোষবিদ্যা বা সাইটোলজিতে আমরা কি কোষের গঠন আমরা দেখলাম। এই কোষ গুলো আবার মিলিত হয়ে কি সৃষ্টি করে? টিস্যু সৃষ্টি করে, তাই না? এই হিস্টোলজিতে আমাদের টিস্যু সমূহের কি হবে? জীবের টিস্যু কিভাবে অনেক মানে অনেকগুলো একই ধরনের কোষ মিলিত হয়ে টিস্যু গঠন করে, সেটা নিয়ে আলোচনা করা হয়। আর দেখো জীবন থেকে আমরা কি মনে রাখবো? জীবন থেকে মনে রাখবো আমরা হলো জীব ভূগোল, ঠিক আছে। জীবন থেকে কি মনে রাখবো? জীব ভূগোল, যেখানে কি করা হবে, তাহলে আমি কি লিখে দিই, মানে কি এই তোমার জীবের যে বাসস্থান, সেই বাসস্থানের হলো বিস্তৃতি, অর্থাৎ কি আমাদের ভৌগোলিক সীমারেখাটা এই জীব ভূগোলে আলোচনা করা হবে। তাহলে দেখো তো আমাদের কয়টা শাখা হয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10, আর একটা বাকি থাকে, তাই না? এই এই সেটা হলো এটা, এটা হলো শরীরবিদ্যা। শরীর দিয়ে মনে রাখবো আমরা হলো শরীরবিদ্যা। শরীরবিদ্যার ইংরেজি অর্থ কি? ফিজিওলজি, তাই না? ফিজিওলজি, যেখানে কি করা হবে, তোমার শরীরের বিভিন্ন রকমের ক্রিয়াবলী সমূহ, মানে ক্রিয়া বিক্রিয়া, সেই ফিজিওলজি বা শরীরবিদ্যায় আলোচনা করা হবে। তো দেখো একটা মাত্র ছন্দ দিয়ে আমরা কোন শব্দ দ্বারা কি কি বোঝাই সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর বাকি থাকলো কি? জীববিজ্ঞানের 2 নম্বর শাখা, সেটা হলো ফলিত জীববিজ্ঞান। তাহলে কি এইগুলো ছাড়া যে যে মানে শাখাগুলো তোমাদের প্রশ্নে বা এমসিকিউ থাকবে, সেই শাখাগুলো হলো কি? ফলিত জীববিজ্ঞান। তোমরা কি করবা? যেমন ফলিত জীববিজ্ঞানে আমি কয়েকটা উদাহরণ দেই। কি আছে? ফার্মেসি আছে, ফার্মেসি। এরপরে চিকিৎসা বিজ্ঞান। এরপর কি আছে? বন্য প্রাণীবিদ্যা, উইল্ড এনিমেল, ঠিক আছে। এরকম আরো কৃষি, কীটতত্ত্ব আছে, কৃষিবিদ্যা আছে, চিকিৎসা বিদ্যা আছে। এগুলো হলো ফলিত জীববিজ্ঞানের, যেখানে কি করা হয় শুধু